দেখুন, শোনা যাচ্ছে যে অমিত শাহকে ফোনে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেছিলেন যে রীতি মেনে রাজ্য সরকারের সঙ্গে ন্যূনতম আলোচনা না করে এ রাজ্যের রাজ্যপাল করা হলো এই আর.এন. রবিকে। কিন্তু মুশকিল হলো যে এটা রীতি বা কনভেনশন, আইন নয়। সংবিধানে কোথাও বলা নেই যে বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় সরকারকে রাজ্যপালের নাম নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করতে হবে। এখন কথা হলো যে বহুবার এ রাজ্যে পরবর্তী রাজ্যপালের নাম নিয়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে আলোচনা হয়েছে, আবার বহু ক্ষেত্রে বিন্দুমাত্র আলোচনা হয়নি। আসলে সেই মুহূর্তে কেন্দ্র এবং রাজ্যের সম্পর্কের ওপর নির্ভর করছে যে এই রাজ্যপালের নাম পাঠানোর বিষয়টা। অর্থাৎ আলোচনা হবে নাকি একতরফা নাম জানানো হবে, সেটা সব সময় নির্ভর করে কেন্দ্র আর রাজ্য দুই সরকারের সম্পর্কের ওপর। আমার পরবর্তী বক্তা রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে যাব, আর রবীন্দ্রনাথ দা শেষ করলে দুটো চমৎকার গল্প মনে পড়েছে রাজ্যপাল সংক্রান্ত, একটা চূড়ান্ত ইতিবাচক, একটা নেতিবাচক, সেটাই আসবো। আগে রবীন্দ্রনাথ ভট্টাচার্য। হ্যাঁ, একদমই। মানে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যদি আপনারা দেখেন, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে 7ই মের আগে নির্বাচন হওয়াটা, নির্বাচনের ফল ঘোষণা হওয়াটা একদমই প্রায় অসম্ভব মনে হচ্ছে। দেখুন, একটা মজার কথা বলে শুরু করি। বেশ কিছু মানুষ কিন্তু তারা আলোচনা করছেন, আমি দেখেছি বা শুনেছি, তারা বলছেন যে এই প্রথম বিজেপি সিরিয়াস হয়েছে পশ্চিমবঙ্গে নির্বাচনের ব্যাপারে, অর্থাৎ সেটিংটা নাকি গেছে। এখন এখানে তাদের দুটো নিয়ে আলোচনা হচ্ছে, এটা চক্রান্ত না পরিকল্পনা। চক্রান্ত আমরা কাকে বলি? যে পরিকল্পনার মধ্যে কিছু অনৈতিকতা থাকে তখন আমরা তাকে চক্রান্ত বলি। দেখুন, আপনি ঘটনা পরম্পরাটা বিশ্লেষণ করুন। নভেম্বর 2025-এ SIR শুরু হলো, কিন্তু এখনো শেষ হলো না। প্রতিদিন নির্বাচন কমিশন নতুন নতুন আদেশ দিচ্ছে, আধার কার্ড নিয়ে আদেশ দিচ্ছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে আদেশ দিচ্ছে। অন্যদিকে তৃণমূল সরকার পরিচালিত যে সরকার, তারা অসহযোগিতা করে যাচ্ছে। তারা মুরুগানের গাড়িতে ভাঙচুর হচ্ছে, বিধায়ক বিডিও অফিসে ভাঙচুর করছেন। প্রতিদিন এ নিয়ে লড়াই চলছে। লড়াইটা এমন একটা অসহযোগিতার জায়গায় গেল, মামলা হলো, মোস্তারি বানু গেলেন, মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন, এবং শেষ পর্যন্ত অফিসার, গ্রুপ বি অফিসার দেওয়া হলো না, 800 ডেটা যারা এন্ট্রি করেন সেই অপারেটর, ডেটা এন্ট্রি অপারেটর দেওয়া হলো না। শেষ পর্যন্ত বিচার বিভাগ বাধ্য হয়ে সুপ্রিম কোর্ট বললেন এটা বিচার বিভাগ ডিসাইড করবে। মানে কেস এখন আর নির্বাচন কমিশনের হাতে নেই। পরিষ্কার এটা বুঝে নিন। যতক্ষণ সুপ্রিম কোর্ট বলবে না বলবে যে, তারা যে যদি বলে যে এবার নির্বাচনে যান, ততক্ষণ পর্যন্ত কারোর ক্ষমতা নেই আর নির্বাচনের তারিখ ঘোষণা করা। আসছেন সুপ্রিম কোর্টের জাজরা, বসবেন, হাইকোর্টে আসবেন, তারা এসে আলোচনা করবেন, দেখা যাবে। কিন্তু এর মধ্যে আপনি দেখুন কেন সুপ্রিম কোর্ট এটা দিয়েছিল। 142 ধারা ইনভোক করেছিল। তাদের কথা ছিল কি, যে ফর ডুইং কমপ্লিট জাস্টিস টু দ্য ভোটার্স, ইনক্লুশন অফ ভোটার্স। এই ডুইং জাস্টিস টু ইনক্লুশন অফ ভোটার্স, তার জন্য তারা দুপক্ষ কি, যেমন নির্বাচন কমিশনকে দায়ী করেছে, তেমনি রাজ্য সরকারকে দায়ী করেছে। অর্থাৎ দুয়ের মিলে অসহযোগিতার একটা ফল হয়েছে, বিচার বিভাগের হাতে গেছে। এবং শুধু 60 লক্ষ নয়, 6 লক্ষ বাদ গেলে 54 লক্ষ থেকে তা নয়, 63 লক্ষ যাদের বাতিল হয়েছে তারা আবার 15ই মার্চ পর্যন্ত সময় পেয়েছে, তারা ফর্ম 6-এ জমা দেবে। সেই ফর্মেরও কিন্তু মীমাংসা করতে হবে, ওই মানে নমিনেশন পেপার জমা দেওয়া লাস্ট দিনের আগে। তাহলে দাঁড়াচ্ছে কি, কোনোভাবে সম্ভব নয়। এখন এই রকম একটা পরিস্থিতিতে 172-এর এক ধারায় পরিষ্কার করে বলা আছে যে প্রথম বিধানসভার যেদিন মিটিং হয়েছে, লাস্ট বিধানসভার, তার থেকে ঠিক 5 বছরের মাথায় বিধানসভা ডিসলভড হয়ে যাবে। এখন কিন্তু আর চক্রান্ত বলা যাবে না, 356 ধারা অটোমেটিক্যালি দিতে হবে। তার কারণ, যদি 7ই মের মধ্যে বিধানসভার নির্বাচিত বিধানসভা না আসে, ইট উইল বি ডিসলভড। আর ডিসলভড হলে 356 ধারা প্রয়োগ করে খুব স্বাভাবিকভাবেই গভর্নর রুল, গভর্নর অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর উইথ চিফ সেক্রেটারিজ অ্যান্ড সেক্রেটারিজ, তিনি ক্ষমতায় থাকবেন। এখন এখানে কিন্তু গভর্নরকে নিয়ে আসাটা, এই যে নিয়ে আসা হলো, এটা কিন্তু তখন আর নিয়ে আসা খুব মুশকিল। তাহলে এখন নিয়ে আসা হলো,
মানে এগুলো কিন্তু পরিকল্পনারই অঙ্গ, আমি বলছি। এটা চক্রান্ত না পরিকল্পনা বলবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু পরিকল্পনার অঙ্গ। এবং এই রবীন্দ্রনাথ, এইটা হতে পারে যে ধরুন গুজরাটলাল নন্দর সঙ্গে কেন্দ্রে যেমন হয়েছিল, আমি জানি না রাজ্যের ক্ষেত্রে বা সংবিধান কি বলে, যে তত্ত্বাবধায়ক সরকার, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হলো আপনি সরকার চালান, প্রবল জোরে শঙ্কু মাথা নাড়ছে, কিন্তু সংবিধান কি বলছে? না, সংবিধানে কেয়ারটেকার সরকার হতে পারে যদি এই ঘটনাটা যদি ডিসলভ না হতো, যদি এমন হতো এমার্জেন্সি চালু হয়েছে, এমার্জেন্সি আছে, তার মধ্যে এইরকম ঘটনা ঘটেছে যে ক্যাপ্টেন আবেয়ান্স রাখা হলো বিধানসভাকে, তখন কেয়ারটেকার সরকার চলতে পারে। কিন্তু যে বিধানসভা নেই তার কেয়ারটেকার সরকার চলবে কি করে? তার তো কেয়ারটেকার নেই, গভর্নমেন্টই হতে পারে না। তাহলে এটার লাভ কি হবে? বিজেপির কি লাভ হবে জানি না, তৃণমূল অগাধ জলে পড়লো। কেন? আমি তিনটে কারণ বলছি। দেখুন, তৃণমূলের পুলিশ প্রশাসন সাংঘাতিকভাবে ভোট মোবিলাইজ করে। কিভাবে করে আমাকে ডিটেলিং করতে বলবেন না, এটা আমার পক্ষে উচিত নয় বলা। ঝালদা থানার আইসির কথা আপনাদের মনে আছে, মালদা যে পুরুলিয়ার যে ঝালদা মিউনিসিপ্যালিটি কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নেওয়ার ব্যাপারে আইসি কিভাবে যুক্ত ছিলেন, তপন কান্দুর কথা বলছেন। হ্যাঁ, তপন কান্দু মৃত্যু ইত্যাদি কিভাবে অভিযুক্ত হয়েছিলেন সেগুলো আমরা জানি। দ্বিতীয় আর একটা জিনিস দেখুন, যে এই যে আয়ুষ্মান ভব দিন চালানো হচ্ছে না, এটা কিন্তু চলবে। এনারা যে টাকা আসবে, আমি আপনাদের বলছি, যদি রাষ্ট্রপতি শাসন হয়, যে পরিকল্পনা নিয়ে চলছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আসবে, জল জীবন মিশনের টাকা আসবে, ঘরে ঘরে টাকা পৌঁছাবে। অর্থাৎ যে টাকা এতদিন বাংলা মনে করছিল পাচ্ছে না, লোকের কাছে বঞ্চনা বলছিল, রাষ্ট্রপতি শাসন হলে সেগুলো আবার চালু হবে। এবং তিন, এই গণতান্ত্রিক পরিসর অনেক বেশি উন্মুক্ত হবে বিজেপির ক্ষেত্রে। অর্থাৎ আজকে শুভেন্দু অধিকারীকে কথায় যে মিটিংয়ের জন্য পারমিশন নিতে হচ্ছে, তখন তৃণমূলকে সেই মিটিংয়ের জন্য কথায় তাদের পারমিশন নিতে হবে, এবং কথায় তাদের হাইকোর্ট যেতে হবে। সবশেষে একটা কথা বলি, পাবলিক মেমোরি কিন্তু খুব শর্ট, এটা মাথায় রাখবেন। যখনই এই সব জিনিসগুলো একসঙ্গে চলতে শুরু করবে, পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসন তৃণমূলের পেছন থেকে সরে যাবে, তখন তৃণমূলের কিন্তু নিশ্চিতভাবে একটা অসুবিধায় পড়বে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভোটের ফলাফল যে জায়গাটাই ছিল সেখান থেকে কোথায় যাবে, এই মুহূর্তে কিন্তু ভীষণ একটা গরমিলের জায়গায় এসে পৌঁছেছে তৃণমূল। এ সম্বন্ধে কোনোভাবে সন্দেহ নেই, কোনো সংশয়ের জায়গায় নেই। বেশ, প্রতিক্রিয়া। মানে আমি রবীন্দ্রনাথ বাবুর এই বক্তব্য শুনে মনে হলো উনি রাষ্ট্রপতি শাসনের পক্ষে উনি বক্তব্য রাখলেন। তাহলে আমি ভাবছিলাম এক্ষুনি আপনি বলবেন যে রবি নাম থাকলেই আজাল গোলমাল করতে। 172 এক ধারাটা তো আপনি জানেন, আপনি তো আইনজীবী, আপনি কথা বলছেন। রাষ্ট্রপতি শাসন এখানে এই রাজ্যে বা দেশে যে কোনো অঙ্গরাজ্যে করাটা বেআইনি, এটা বারবার সুপ্রিম কোর্ট বলেছে। আরে সুপ্রিম এটা তো কোন ডিসল বেআইনি নয়। উইদাউট এনি ভ্যালিড রিজন। আপনি এত কথা বলছেন কেন? আপনাকে আমার কথাটা শুনতে হবে তো। আপনি ভুল বলছেন, আপনি ভুল বলছেন। রাষ্ট্রপতি শাসন এখানে করার কোনো সম্ভাবনা নেই। সাপ্লিমেন্টারি রিস্কের কথা বলা হয়েছে, এবং সাপ্লিমেন্টারি রিস্ক যদি সাপ্লিমেন্টের মধ্যে না হয় কি হবে? আপনি কি চাইছেন? সুমনদা, আমাদের দলের পলিসি আছে, সেটা আমি স্পষ্ট করতে চাই। কোন মতেই রাষ্ট্রপতি শাসনের পক্ষে নয়। যেভাবে কোর্টে গিয়ে তাণ্ডব করে কি বলছে, আমি বলতে দিই। আচ্ছা, আমি বলে নিই, আমার বক্তব্য হচ্ছে তৃণমূল কংগ্রেস যেভাবে কোর্টে গিয়ে তান্ডাই মান্ডাই করছে, তাতে কোর্টের নির্দেশে যদি কিছু হয় তার জন্য এরা মুখ্যমন্ত্রী বলেছিলেন যে উনি প্রাণ থাকতে এসআইআর হতে দেবেন না, এসআইআর হচ্ছে, ওনার প্রাণও রয়েছে, এটাই অদ্ভুত ব্যাপার। এখন এসআইআর এর সঙ্গে নাগরিকত্ব তৃণমূলও বলছেন, যেটা শুভময়দা বলেছে, আবার ইলেকশন কমিশনও সেই জায়গায় করতে চাইছে। কিন্তু রবীন্দ্রনাথ বাবু বলছিলেন যে পরিকল্পনা, আমি মনে করি না যে কোনো পরিকল্পনা বিজেপির আছে। তাহলে বাজেট ওরকম হতো না, আর বাজেটের পর শ্রমিক ভট্টাচার্য বলতো না গট আপ ম্যাচ ছেড়ে দিয়েছে।
শুনুন, আমি বলছি যে আমি জেলা স্তরের খবরগুলো নিচ্ছিলাম, কিছুটা বলতে পারেন, আমি তো ওইভাবে বলতে পারি না যে অমুক থেকে পেয়েছি তমুকের থেকে, এটা অন্যায়। কিন্তু আমি যা খবর পাচ্ছি বা যতটা সেন্স করতে পারছি, তাতে আমার কিন্তু মনে হচ্ছে যে নমিনেশন সাবমিশনের দিন পর্যন্ত যেটা চলবে তার মধ্যে কিন্তু এসআইআর এর 60 লক্ষ গণা হয়ে যাবে। আমারও ধারণা ঠিক। আচ্ছা, এটা আমাকে কিন্তু আমি একটা ফিগার রাখি, অফিসিয়াল সুপ্রিম কোর্টে যা ইসি বলেছে যে এখন যা সংখ্যা এই 200 জন আসার আগে, তাতে দিনে এক একজন জুডিশিয়াল অফিসারকে 250টা করে নাম ক্লিয়ার করতে হবে, উইচ ইজ বিটুইন ইউ অ্যান্ড মি। দর্শকরা বুঝতে পারছেন প্রায় অসম্ভব। 250টা যদি প্রতিদিন হয় তাতে লাগবে হচ্ছে 80 দিন। আমি একজন বিচারপতি, কিন্তু হ্যাঁ, হ্যাভিং সেড দ্যাট আমার এটাও বলতে হবে, আমি এটাও বলতে হবে আমি 63 লাখের মধ্যে বেশ কিছু মানে দেখুন, এসআইআর ঠিক মতন হলো না, এটা ফ্যাক্ট। কিন্তু যে জায়গায় আছে আমি কিন্তু আশাবাদী। কেন আমি আশাবাদী বলছি, যে অনেককেই প্রায় 3-4 দিনের মধ্যেই ওই 250 তো দূরের কথা, তারা কিন্তু প্রায় কেউ 700, 800, 1000 পর্যন্ত চলে গেছে। আচ্ছা, এটা কিন্তু আপনারা জানেনই না। দ্বিতীয় যেটা, সেটা হলো যে আজকেও যে মানে তারা জাস্টিস করতে পারছেন তো দিনে 700 তারা বলছে যে তারা, এবং এটা আমাকে রিকোয়েস্ট করেছে, পার্সোনালি কেউ রিকোয়েস্ট করেছে যে প্লিজ আপনারা, মানে এই যে রাজনৈতিক দলগুলো এত উত্তেজনা তৈরি করছে, বলছে আপনারা উত্তেজনাটা একটু থামান, আমরা যে দায়িত্বটা নিয়েছি আমরা কিন্তু এটা পালন করতে পারবো। খুব আমি এটা, এবং দ্বিতীয় যেটা আশা লাগলো, কিন্তু আমি বলছি উত্তেজনা হতোই না যদি না ভুলভাল তাদের বক্তব্য হচ্ছে রাজনৈতিক দলগুলো, কারণ কেউ সুযোগই পেতো না লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ম্যাক্সিমাম নাম শুধুমাত্র নামের বানান, নাম সংক্রান্ত সমস্যা বলছে ওরা আমাকে বললো কি 1 মিনিট 1.5 মিনিট স্যার লাগছে, বলছে এগুলো আমাদের দ্রুততার সাথে এগুলো শেষ হবে। একটা কথা বলে আমি বলছি যে আজকে সিওর কনফারেন্স যদি দেখেন, সিও কিন্তু আপনার রিপোর্টারকে বলেছে 6 লক্ষর উপর কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, বললাম তো আমি ফিগারটা। তার মানে কিন্তু আপনি মনে রাখবেন যে আমাদের কাজটা কিন্তু এগোচ্ছে, দ্রুততার সাথে এগোচ্ছে একদম। এবং আমার কিন্তু পূর্ণ আস্থা যে রাষ্ট্রপতির শাসনের আগেই এই কাজটা শেষ হবে। আমি বলছি শুনে অত্যন্ত আশা জাগলো। হ্যাঁ, যাই হোক না কেন, এরপর কিছু ভুল থাকতেই হবে, এত বড় একটা প্রক্রিয়া, এবং সেটা নেগলিজেবল হবে কিনা সেটা কিন্তু একটা বড় প্রশ্ন থাকছে। দ্বিতীয় সেটা হচ্ছে যে এই প্রক্রিয়াটাকে আরো সঠিকভাবে, আরো সহজভাবে করা যেত যদি রাজ্য, কেন্দ্র এবং নির্বাচন কমিশনের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকতো। আমি শুধু লাস্ট একটা কথা, সেটা হচ্ছে যেটা বৈশ্বনাথদা মোটামুটি যেভাবে জিতবেন বললেন আর কি, আমি বলছি যে এই যতবার ডারবি ততবার হারবি এই ধরনের স্লোগান খেলার মাঠে হয়, কিন্তু বৈশ্বনাথদার কাছে, বিজেপির কাছে, সিপিএম এর কাছে ওনার কিন্তু ভোটে লড়ার পরিকল্পনা নেই, রাজ্যসভায় যাওয়ারও কোনো সুপারিশ নেই। বলছি যে আপনার কিন্তু একটাই বক্তব্য, সেটা হচ্ছে বাইরে বেরিয়ে আপনারা যে কাজগুলো করেছেন সেটা কবে শুনতে পাবো? এই যতবার ডারবি ততবার হারবির বাইরে কাজ করেছি তার করতে হবে। আমাদের সেই আত্মবিশ্বাস আমি একটা কথা বলি, যেটা বলছি যে এটা 6 লাখ হয়েছে, 6 লাখ কতদিনে হয়েছে? 800 জন যদি ধরে নি, যেটা কথা বললেন, আরো কিন্তু অন্তত 6 লাখ, যারা 63 লাখের মধ্যে আমি ধরে নিচ্ছি 10% অন্তত তারা আবার ফর্ম 6 অ্যাপ্লাই করবেন, তাদের বাতিল করা শুরু করে, তাহলে 60 লাখ আসছে। 800 জন যদি 1000 টাকা করে করে, তাহলে 80 লাখ হয় 100 দিনে। এই 80 লাখ আমি 60 লাখ করতে অন্তত 2 মাস সময় লাগবে। টিচার বলুন তো, আমি যাবো শান্তি, প্লিজ এক সেকেন্ড। আমি বলছি আমি বলছি উনি যে সাবজেক্টেরই অধ্যাপক হন না কেন, উনি যে অঙ্কটা করলেন সেটা একেবারে মানে কেসি নাগেরও নয়, তার থেকে সহজ স্তরের পাটিগণিত, যার ফলে ওটাই ভুল হওয়ার কথা না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।